আমি সজলদার কাছে আগে আসছি সরাসরি র্যাম্প ওয়াক থেকে আমি বার্তা দিই। আমি শুরুতেই বলছিলাম যে আমি জানি না, যে আমার মনে পড়ছে না শেষ কবে পশ্চিমবঙ্গের কোনো রাজনীতিবিদকে আমি এভাবে র্যাম্প ওয়াকে হাঁটতে দেখেছি। রাজনীতির মঞ্চকে র্যাম্প ওয়াকের মতো করে হাঁটছেন তিনি, হাত নাড়াচ্ছেন। আমার মনে হয় মা মাটি মানুষের স্লোগান বাদ দিয়ে মা স্টেজ মানুষ কিংবা র্যাম্প স্টেজ মানুষ এই সমস্ত রাখা উচিত। কখনো তিনি গাড়ির ওপর, কখনো স্টেজে র্যাম্প ওয়াক করছেন। তিনি নেতা না অভিনেতা। আমি দেখলাম তিনি মঞ্চকে নমস্কার করছেন। আমরা জানি শিল্পীরা এরকম করে, অভিনেতারা এরকম করে, মঞ্চটার সময় মঞ্চকে প্রণাম করে, থিয়েটার যারা করেন তারা মঞ্চকে প্রণাম করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চকে প্রণাম করতে যাচ্ছেন, ওনার তো মাটিকে প্রণাম করার কথা ছিল। আর তারপরে স্টেজে উঠে এই ধরনের ভাষণ এবং কার্যত হুমকি উনি বলছেন যেখানে যা করতে হওয়ার করবেন, অথচ বিজেপিকে একটা বুথও মাথা চাড়া দিতে দেওয়া যাবে না। সজল ঘোষ, প্রথম বলি যে দেখুন, এটা র্যাম্প ওয়াক বললে ঠিক ভালো শোনাবেন না, এটাকে বলুন ক্যাট ওয়াক। এটা প্র্যাকটিক্যালি এই র্যাম্পে ক্যাটওয়াকই হয় জেনারেলি। হ্যাঁ, র্যাম্পে ক্যাটওয়াক হয়। সাধারণ মানুষ তো জানতো না, হ্যাঁ এবার জানবে। এসব থাইল্যান্ডে হয় আর কি, উনি যেখান থেকে ওনার শ্বশুরবাড়ি যেখানে, সেখানে এগুলো খুব বেশি হয়। তো সেটা এবার পশ্চিমবঙ্গে চালু হলো। আর আপনি ভুলে গেলে চলবে না যে এর আগে লোকসভা ভোটের যেদিন প্রার্থী ঘোষণা করছিলেন সেখানে ব্রিগেডেও একটা র্যাম্প বানিয়েছিলেন। সেখানে শুধু উনি নয়, ওনার পিসিও ক্যাটওয়াক করছিলেন। আমি বলি যে জেল থেকে বেরিয়েছে যারা ওই প্যাটিস কেসে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল তাদেরকে মালা পরিয়েছে। আর কেষ্ট গরু চুরি করবে বেরোলে বলেছিল বাঘের মতো বেরিয়ে আসবে। আপনি আমায় বলুন, ঠিক যে কে কি খাবে সেটা কেউ নির্দিষ্ট করবে না, সেটা আমি সিদ্ধান্ত নেব আমি কি খাবো। না না, কে কি পড়বে সেটা কি কেউ নির্দিষ্ট করবে? না, আমি বলছি আমার পড়তে ইচ্ছে করছে না, হাম্বা হাম্বা রাম্বা রাম্বা, আমি পড়তে চাই না। এটা সরকারি নিদান, এটা সরকারি নিদান। বন্দে মাতরম উচ্চারণ করা যাবে না, কিন্তু হাম্বা হাম্বা করতে হবে। আমি যদি চাই যে আমি অমুক কবির কবিতা পড়বো না, বা আমার ছেলে মেয়েরা পড়বে না, সিলেবাসে ঢুকে গেছে এখন সজলদা, সিলেবাসে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আপনি যদি বলেন আমি রবীন্দ্রনাথের কবিতা পড়বো না, মানা হবে। কিন্তু আপনি যদি বলেন যে আমি মমতার কবিতা এপাং ওপাং ঝপাং পড়বো না, সেটা তো মানা যায় না এই রাজ্যে বসে। আমি বলছি যে কে কি খাবে, কে কি পড়বে, কে কাকে বিয়ে করবে, এটা নিশ্চয়ই তার প্রেজুডিস। সেরকম আমি যদি মনে করি আমি নিরামিষ খাবো, আমাকে জোর করে কেউ আমিষ খাওয়াতে পারে না। ঠিক। আপনার আর্কাইভটায় দেখান যে ছেলেটির সাথে ঘটনা, সেই ছেলেটি ফিজিক্যালি প্রতিবন্ধী। সেই ছেলেটি কিন্তু আপনার প্যাটিস থেকে বার করে চিকেনের পিসটা হাতে করে দেখাচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে, হিন্দু হলেই এরম হয়। আপনি যদি মনে করেন যে এই যেদিন ঈদের নামাজ হবে রেড রোডে, তার পাশে কোথাও বসে হ্যামবার্গার বেচবেন, আপনি বেচতে পারবেন? আমি আপনাকে জানতে চাই। তখন ওই একই কথা বলা হবে। কিংবা ওখানে যদি কেউ এরকম করে বাক্স নিয়ে টিনে বাক্স নিয়ে পর্ক চপ বিক্রি করে, গরম গরম পর্ক চপ, একটু ভালো বলছি, চপ টপ তো আর দিদি অনেক খাইয়েছে, তো আমি বলছি একটু বার্গার, একটু। অথচ অভিষেক বন্দ্যোপাধ্যায় জানেন না, তিনি হয়তো অভিনেতাই হতে চাইছেন এরকম ঝকঝকে তকতকে চেহারা নিয়ে, তাই উনি জানেন না হয়তো ওই দিনকে ব্রিগেডের মঞ্চে আরো 2-3 জন প্যাটিস বিক্রেতার সঙ্গেও ঝামেলা হয়েছিল, এবং সেই 2-3 জন প্যাটিস বিক্রেতা হিন্দুই ছিলেন। ঝামেলার কারণ একটাই, ঝামেলার কারণ ছিল তুমি এখানে ননভেজ কেন প্যাটিস বিক্রি করছো? যখন মানুষ খেতে চাইছেন না তখন ননভেজ প্যাটিস নিয়ে কেন আসছো? লোকের ছোঁয়াছুঁয়ি সমস্যা হচ্ছে। এবং তাদের কি যুক্তি ছিল? চাপের মুখে পড়ে অনেকে বলেছিলেন যে আসলে দেখেছিলাম যে প্রচুর লোকজন, হয়তো সেদিনকে পুরো প্যাটিসটাই বিক্রি হয়ে যাবে। আমরা একটা কথা শুনি যে সেল অর্থাৎ স্টক ক্লিয়ারেন্স। যদি একটু বলি, এমনিও তো বেশি চিকেন থাকে না, যদি ভেজ বলে সবকটাকে বিক্রি করে দেওয়া যায় তাহলে একই দিনে গোটা ডাব্বা খালি হয়ে যাবে। তারা দেখেছিলেন সহজে প্রফিট, আর এদের মাথা খারাপ হয়ে গেছিল কারণ কেন মিথ্যে বলে আমিষ খাওয়ানো হচ্ছে। সেখানে শুধুমাত্র একা সংখ্যালঘু ছিলেন না প্যাটিস বিক্রেতা, হিন্দু সংখ্যালঘুও ছিলেন, হিন্দু প্যাটিস বিক্রেতাও ছিলেন, তাদের সঙ্গে একই রকম বচসা হয়েছে। আপনারা তৃণমূল কংগ্রেস ঠিক করে দেবে না পুজোর সময়তে মাথায় হিজেব পরে যাবে নাকি আঁচল দুলিয়ে যাবে। তৃণমূল কংগ্রেস ঠিক করে দেবে না যে আমি ব্রিগেডে গিয়ে আমিষ খাবো না নিরামিষ খাবো। তৃণমূল কংগ্রেস ঠিক করে দেবে না আমি কখন কার কবিতা পড়বো কার কবিতা পড়বো না। তৃণমূল কংগ্রেসের ঠিক করে দেওয়ার কথা নয় এটা। সজল ঘোষ প্লিজ। না, আমার যেটা বলার বক্তব্য ছিল সেটা হচ্ছে যে আমি যেটা বলছিলাম যে আপনি ঈদের দিন নিশ্চয়ই আপনি আপনার কথা অনুযায়ী পোর্ক চপ বা আমার কথা অনুযায়ী হ্যামবার্গার
যেটা জিন্না সাহেব খেতে খুব ভালোবাসতেন, হ্যাঁ সেইটা আপনি কিন্তু ওখানে বেচতে পারবেন না, মুশকিল হচ্ছে। তখনও একই ন্যারেটিভ চালানো হবে যে একে হয় শুভেন্দু নয় শ্রমিক ভট্টাচার্য পাঠিয়েছে, যে কে কি খাবে তার সিদ্ধান্ত সে নিতে পারবে না, এই লোকটা বিক্রি করে সেটা নেবে। দেখুন গরিব মানুষ মিথ্যা কথা বলে বিক্রি করেছে, আমি তার মধ্যেও যাচ্ছি না, কিন্তু এই যে ন্যারেটিভ অষ্টমীর দিন পাঁঠার মাংস খেতেই হবে, একটা পক্ষ আছে বাংলা পক্ষ, তারা বলছে যে মুখের মধ্যে মাছের মুড়ো ঠুসে দিন। কোথা থেকে আসে এই অধিকার? ঠিক, কোথা থেকে আসে এই সাহস? আমি কি খাবো না খাবো, যেমন আমি ঠিক করবো না অন্য লোকে কি খাবে, সেরকম আমি কোনটা খাবো সেটাও অন্য লোকে ঠিক করে দিতে পারে না। বাঙালির যেমন মাছ ছাড়া বাঙালি বাঁচতে পারে না বলে প্রচলন আছে, সেরকম শনি মঙ্গলবার বৃহস্পতিবার বাঙালি নিরামিষ খায়, এরকম কোটি কোটি বাঙালিও আছে। তো আমি আপনাকে বলছি ঠিকই তো, কাকে বিয়ে করব? হ্যাঁ নিশ্চয়ই আপনি থাইল্যান্ড থেকে বউ এনেছেন, দিয়ে বাংলার অসুবিধার কথা বলছেন, আমরা তো কিছু বলিনি যে বাংলায় কোনো মেয়ে ছিল না, আমরা তো সেসব কথা বলিনি। আবার বলছেন, পার্থদা আরও ভালো বলেছে, কারো দুটো বউ আছে তারপরও তার গার্লফ্রেন্ড আছে, মানে কে কটা বিয়ে করবে সেটা তৃণমূল ঠিক করবে। আমার বক্তব্য হচ্ছে মা মাটি মানুষের কথা দয়া করে না বললেই হয়। মা মাটি মানুষ, এক মিনিট বলে নি, মাকে মাটিতে মিশিয়ে দিয়ে যারা নিজেদের মানুষ বলে প্রমাণ করতে চায়, বাংলার মানুষ তাকে অন্তত মানুষ বলে মনে করে না। আমি আর একটা কথা বলে জাস্ট শেষ করে দেবো, সেটা হচ্ছে যে এই যে ন্যারেটিভের রাজনীতি, আজকে আপনারা দেখালেন এক গাজী, তিনি গাড়ির বনেটে উঠেছেন, আরে দেখে মনে হচ্ছে একদম জ্যান্ত শাহরুখ খানের বাচ্চা। আমি বলছি যে এই যে স্টাইল, এই স্টাইলটাও শিখলো কোত্থেকে? শাহজাহান এই স্টাইলটা শিখলো কোত্থেকে? শাহজাহানরা এই স্টাইলগুলো শিখেছে একমাত্র এই সমস্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় র্যাম্প ওয়াক স্টান্ট ওয়াক এসব করার জন্য। আপনি বলুন যে এটা কিন্তু আপনাদের টিভিতে দেখানো হয়নি, ওরা কিন্তু নিজেরাই এগুলো নিজেদের সোশ্যাল মিডিয়ায় ছাড়ছে। আপনি বলুন, আমি যদি একজন রাজনৈতিক নেতা হই, আমার সমস্ত ইচ্ছে, সমস্ত আমার মনের বাসনা আমি পাবলিকলি করতে পারি না, কিন্তু এরা এমন একটা সম্প্রদায়, এরা রাজনীতি, আমি হিন্দু মুসলমান করছি না, তৃণমূলকে বলছি, এরা এমন একটা জাত যে এরা তো কেউ রাজনীতির নয়, এরা কেউ 2011 সালের আগে তৃণমূলে ছিল না, এরা সব আমদানি হয়েছে তৃণমূলে 2011-র পরে। একটাই লক্ষ্যে টাকা রোজগার করতে হবে, টাকা রোজগার করতে হবে, এছাড়ার কোনো উদ্দেশ্য নেই। সেটা স্পষ্ট হচ্ছে, আমি তো বললাম যে মা মাটি মানুষের নামটা, স্লোগানটা চেঞ্জ করে দেওয়ার সময়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।